দর্শক, ঈদ মুবারক। আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনামগুলো। ঈদের দ্বিতীয় দিনেও পশু কোরবানি, বর্জ্য অপসারণ কার্যক্রম ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী। কাজে গাফিলতির অভিযোগে 2 কর্মকর্তার সাময়িক বরখাস্ত, 48 ঘণ্টার মধ্যে ময়লা পরিষ্কারের নির্দেশ। রাজধানী ও আশপাশের এলাকা থেকে আড়ত ও ট্যানারিতে যাচ্ছে কাঁচা চামড়া। দরপতনে মৌসুমী ব্যবসায়ীদের মাথায় হাত। নতুন বিনিয়োগ এলে বাড়বে রপ্তানি, আশা বাণিজ্য মন্ত্রীর। উৎসবে বিনোদন কেন্দ্রে পরিবার নিয়ে ঘোরাঘুরি, চিড়িয়াখানায় আগ্রহের কেন্দ্রে আজও ভাইরাল মহিষ ডোনাল্ড ট্রাম্প। কক্সবাজার সিলেটে পর্যটকদের ভিড়। সাতক্ষীরা, পটুয়াখালী, ফরিদপুর সহ কয়েক জেলায় কালবৈশাখীর তাণ্ডব। গাছ চাপা পড়ে এক শিশু মৃত্যু, আহত কয়েকজন। হাম উপসর্গে প্রাণ গেল আরও 10 জনের, মোট মৃত্যু 600 ছুঁই। ছুটির জনসমাগমে সংক্রমণ আরও ছড়ানোর শঙ্কা। সারা বাংলাদেশ জুড়ে যদি চিকিৎসক নার্সদের ট্রেনিং দেওয়া যেত, তাহলে এই যে ঢাকা কেন্দ্রিক যে আমাদের পুরো চিকিৎসাটা, সেটা ঢাকার বাইরেও হতে পারে। 6 নবজাতক মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি ও অবকাঠামো ত্রুটির প্রমাণ পেয়েছে তদন্ত দল। কাল প্রতিবেদন জমা দেবে কমিটি। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে বড় চমক ছাড়াই আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা। মেসির নেতৃত্বে থাকছে 26 সদস্যের স্কোয়াড। অভিজ্ঞ আকুনা ও তরুণ মিডফিল্ডার ফ্রাঙ্কো বাদ পড়া নিয়ে প্রশ্ন। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। ঈদের দ্বিতীয় দিনেও ত্যাগের মহিমায় পশু কোরবানি করেছেন সামর্থ্যবান মুসলমানরা। রাজধানীর অলিগলিতে দেন কোরবানি। প্রথম দিন কষে সংকট সহ নানা কারণে ঈদুল আজহার দ্বিতীয় দিনকে বেছে নিয়েছেন তারা। জানান, আল্লাহ সন্তুষ্টি অর্জনই প্রধান লক্ষ্য। উৎসবের আনন্দ ভাগ করে নিতে চান গরিব দুঃখীদের সাথে। মূলত ঈদুল আজহার প্রথম দিন সময় ও সুযোগের অভাবে যেসব পশু কোরবানি করা যায়নি, আজ সেসব কোরবানি করা হয়। কষের অভাবেও অনেকে পশু কোরবানি করতে পারেননি প্রথম দিন। আবার অনেকেই সন্তানের আকিকার জন্য নির্ধারিত পশুটি আজ কোরবানি করবেন। কোরবানির পর নিজ উদ্যোগেই বর্জ্য অপসারণ করেছেন সবাই। সিটি কর্পোরেশনের নির্ধারিত জায়গায়, পাশাপাশি রাজধানীর অলিগলি, রাজপথ, বাড়ির গ্যারেজ কিংবা ফুটপাতেও করা হয় কোরবানি, যা ঘিরে পরিবারের ছোটদের আগ্রহই ছিল বেশি। ঈদের পরের দিন অ্যাভেলেবেল কষাই থাকে, এই কারণে আমরা ঈদের পরের দিনই করি। দ্বিতীয় দিন কোরবানি, দ্বিতীয় দিন একটু ব্যস্ত থাকি। এই তো গরু কাটা হয়, আশেপাশে ফ্যামিলি আছে, মাংস বিলানো হয়, সে নিয়ে এই ঈদের দ্বিতীয় দিন আমরা গরু কোরবানি করি। দেন আপনার মনে করেন অ্যাভেলেবেল কষে পাওয়া যায়। তখন আমরা ঈদের প্রথম দিন অ্যাভেলেবেল কষে পাওয়া যায় না, কারণ আপনার মনে করেন কষে অনেক তাড়াহুড়া থাকে। ঈদের দ্বিতীয় দিনেও কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন রাজধানীবাসী। সরেজমিনে দেখা গেছে প্রায় সব এলাকার বেশিরভাগ বর্জ্যই এরই মধ্যে অপসারণ করেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। তবে কিছু অলিগলিতে এখনও বর্জ্য রয়েছে। এদিকে বিকেলে নগরীর কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে বেরিয়ে অনিয়ম চোখে পড়ায় ডিএনসিসি ও ডিএসসিসির 2 কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। কোরবানির পর রাজধানীর সড়কগুলোতে তৎপর নগরীর পরিচ্ছন্নতা কর্মীরা। চলছে পশুর বর্জ্য অপসারণের তোড়জোড়। এরই মধ্যে অধিকাংশ এলাকা থেকে অপসারণ করা হয়েছে কোরবানির বর্জ্য। তবে কিছু অলিগলি এবং সড়কের ভেতরের অংশে কোরবানির দ্বিতীয় দিনও বর্জ্য পড়ে থাকতে দেখা গেছে। স্থানীয়রা বলছেন, এবার তুলনামূলক দ্রুত কাজ করছে সিটি কর্পোরেশন। 2-1টা বাড়িতে হয়, বা ভিতরে যেগুলো বা অনেকগুলো আছে আপনার ওরা ভিতরে ঢুকে নাই বা গাড়ি ঢুকে নাই, টানে আনতে পারে না, লোক হয় নাই, এরকম। কিন্তু আমার তো গলির মুখে দেখে আমাদেরটা ক্লিয়ার হয়ে যায়। কিছুক্ষণ আগে গাড়ি ছিল সিটি কর্পোরেশনে, ওরা যখনই ময়লা হচ্ছে কিছুক্ষণ পরে এসে নিয়ে যাচ্ছে। আমি অলরেডি পুরান ঢাকা থেকে আসছি, দেখলাম জায়গাটা সব জায়গায় নিট অ্যান্ড ক্লিন। আমরা দেখছি রাস্তাগুলোয় ময়লা আবর্জনা নাই, ভালো মতো হাঁটা যাচ্ছে। পরিচ্ছন্নতা কর্মীরা বলছেন, ঈদের দ্বিতীয় দিনেও অনেক এলাকায় পশু কোরবানি হয়েছে। নতুন করে সেগুলোও অপসারণে কাজ চলছে। মাঝে মাঝে যে গাড়ি থাকে, যানজটটা থাকে, দেরি করে না, কোনো মিনিটে দেরি করে আমাদের খাওয়া দাওয়া সব বাদ দিয়ে আমরা একদম মনোযোগের কাজ করতেছি।
যেসব পশুর হাটের ইজারাদার শর্ত ভঙ্গ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক। যারা ডিসিপ্লিন মানে নাই, বিভিন্ন জায়গায় কিছু কিছু গাফিলতির কারণে আমরা কিছু কর্মীকে আমরা শোকজ করেছি। বিকেলে রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম দেখতে বিভিন্ন স্থান ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজে গাড়ি চালিয়ে গুলশান হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তিনি। প্রধানমন্ত্রীর পর্যবেক্ষণের সময় নগরীর কয়েকটি স্থানে কোরবানি সহ পূর্বের বর্জ্য জমে থাকায় অবহেলার দায়ে দুই সিটির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন তিনি। বরখাস্ত দুই কর্মকর্তাকে ন্যস্ত করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। সাভার চামড়া শিল্পনগরীর বিভিন্ন ট্যানারিতে কাঁচা চামড়া সংগ্রহ শুরু করেছেন ট্যানারি মালিকরা। ঈদের দিন দুপুরের পর থেকে রাজধানী ঢাকা এবং আশপাশের বিভিন্ন এলাকা থেকে এসব চামড়া আসতে থাকে। সবশেষ তথ্য অনুযায়ী আজ সকাল 8টা পর্যন্ত বিভিন্ন ট্যানারিতে প্রায় 4,64,409টি চামড়া এসেছে, যার মধ্যে গরু মহিষের চামড়া 4,48,319টি আর ছাগল ভেড়ার চামড়া 16,090 পিস। ট্যানারি মালিকেরা জানান, বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের সংগ্রহ করা চামড়া সরাসরি শিল্পনগরীতে নিয়ে আসেন। কাঁচা চামড়াগুলো দ্রুত লবণ দিয়ে প্রক্রিয়াজাত ও সংরক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। নতুন বিনিয়োগ আনতে পারলে ট্যানারি খাত থেকেই বছরে 10 থেকে 12 বিলিয়ন ডলারের রপ্তানি আয় সম্ভব বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদির। বলেন, সাভারের হেমায়েতপুরের ট্যানারি নগরের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার পূর্ণাঙ্গ ক্যাপাসিটিতে নিতে চায় সরকার। সাভার ও পোস্তায় ট্যানারি পরিদর্শনে গিয়ে শিল্প ও বাণিজ্য মন্ত্রী জানান, বন্ধ কারখানা আবারও সচল করার চেষ্টা চলছে। দেশে প্রতি বছর কুরবানির ঈদে সংগ্রহ হয় লাখ লাখ পশুর চামড়া। এর বড় অংশ প্রক্রিয়াজাত হয় সাভারের ট্যানারি পল্লীতে। চামড়া ও চামড়াজাত পণ্য বাংলাদেশের অন্যতম রপ্তানি খাত হলেও গত কয়েক বছরে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা, পরিবেশগত মানদণ্ড ও কাঁচা চামড়ার দাম নিয়ে নানা সংকটে ধাক্কা খেয়েছে শিল্পটি। শুক্রবার সাভারের ট্যানারি পল্লীতে পরিদর্শনে গিয়ে শিল্প ও বাণিজ্য মন্ত্রী জানান, হেমায়েতপুরের ট্যানারিতে সিএটিপি সর্বোচ্চ ব্যবহার করতে চায় সরকার। এই বর্জ্য পরিশোধনাগারটা যে প্রজেক্টেড ক্যাপাসিটি ছিল 25,000 কিউবিক মিটার পার ডে, কি পরিবর্তন করলে সেই জায়গাতে আমরা ফেরত আসবো এবং ক্রোমিয়াম রিকভারির জন্য কি করা লাগে সেটা আমরা করব। হাজারীবাগ থেকে এখানে স্থানান্তরের সময় যে সমস্ত প্রতিষ্ঠান ঝরে গিয়েছে এবং লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, সেইগুলিকে কি উপায়ে আবার লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা যায়, সেই সব জায়গায় কিভাবে নতুন বিনিয়োগকারীকে আনা যায়, এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা কাজ করছি। বিকেলে রাজধানীর পোস্তায় কাঁচা চামড়া সংগ্রহ ও ক্রয় বিক্রয় কার্যক্রম পরিদর্শন করেন বাণিজ্যমন্ত্রী। বলেন, ট্যানারি স্থাপনের সিদ্ধান্ত সঠিক হলেও প্রক্রিয়াটি ভুল ছিল। সারা বছর যে পরিমাণ চামড়া আহরণ হয়, তাতে এই সেক্টরটি পুরোপুরি এই চামড়া আহরণ করে রপ্তানিতে যদি রপ্তানি পণ্যে পরিণত করা যায়, তাহলে 10-12 বিলিয়ন ডলারের একটা রপ্তানি খাতে পরিণত হওয়ার সব পটেনশিয়াল এই সেক্টরটার আছে। ভবিষ্যতে ট্যানারিতে নিজস্ব ইটিপি স্থাপনে উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস দেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ঈদের পর দিনও ঢাকা ছাড়ছেন অনেক মানুষ। ঈদযাত্রার ভিড় ও ভোগান্তি এড়াতে ঈদের পর দিন দেশের বিভিন্ন প্রান্তে ছুটছে মানুষ। তবে অন্যান্য সময়ের মতো বিশৃঙ্খলা বা হয়রানি নেই। যাত্রীরা বলছেন, ফাঁকা রাস্তা এবং কম যানজটের আশায় ঈদের পর দিন ঢাকা ছাড়ছেন তারা। যারা কাজের ব্যস্ততা কিংবা ছুটির সীমাবদ্ধতার কারণে ঈদের আগে বাড়ি যেতে পারেননি, তারা এখন প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গ্রামের পথে রওনা হচ্ছেন। তবে নির্ধারিত সময় টার্মিনালে বাস না আসায় অনেকেই পড়েন বিড়ম্বনায়। এদিকে কাউন্টার সংশ্লিষ্টরা বলছেন, রাজধানীর বিভিন্ন স্থানে অবৈধ কাউন্টারগুলোর কারণে যাত্রী কম পাচ্ছেন তারা। এদিকে ঈদের পরদিন সরকার নির্ধারিত ভাড়ার চেয়েও টিকিটের দাম বেশি নেওয়ার অভিযোগ যাত্রীদের। আজও ডোনাল্ড ট্রাম্পকে এক নজর দেখতে মিরপুর চিড়িয়াখানায় ভিড় দর্শনার্থীদের। হ্যাঁ, ভাইরাল মহিষ ডোনাল্ড ট্রাম্পকে ঘিরেই এখন উচ্ছ্বাসের কমতি নেই। শিশু বড়দের বাড়তি উচ্ছ্বাস এখন সেখানেই। এদিকে বাঘ, সিংহ আর বানরের খাঁচার সামনেও আছে ভিড়। ঈদের ছুটিতে একটু স্বস্তির আশায় চিড়িয়াখানার মতো জায়গাতেই আনন্দ খুঁজে নিচ্ছেন নগরবাসী। ঈদের দ্বিতীয় দিনে মিরপুর চিড়িয়াখানা দর্শনার্থীদের পদচারণায় মুখর। পরিবার পরিজন নিয়ে সকাল থেকেই ভিড় জমিয়েছেন নানা বয়সী মানুষ। এবার চিড়িয়াখানার অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে নতুন অতিথি ভাইরাল অ্যালবিনো মহিষ ডোনাল্ড ট্রাম্প।
দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্র এখন এই প্রাণীটি। মহিষ আসছি, মুষটা দেখতে আসছি। সেম এর মতো ডোনাল্ড ট্রাম্পের মতো, এই জন্য সবাই আর কি দেখার জন্য ভিড় করতেছে। নারায়ণগঞ্জ থেকে আমরা আসছি এখানে দেখার জন্য। চিড়িয়াখানায় প্রথমবার এটা এনেছে, আবার এটার কালারটাও ভিন্ন, সবাই দেখতেছে, শিশুরা পছন্দ করছে। এছাড়া বাঘ, সিংহ আর বানরের খাঁচার সামনে বরাবরের মতোই উচ্ছ্বসিত দর্শকরা। গরম উপেক্ষা করে শিশুদের হাসি আনন্দে খুশি অভিভাবকরাও। বাঘ দেখা যায়, সিংহ দেখা যায়, বান্দর দেখা যায়, কিন্তু এই বাঘগুলো একটু আটকানো থাকে, তাই জন্য আমার এই বাঘগুলোকে দেখলে একটু খারাপ লাগে। তারা ঢাকায় থাকি সব সময়, ঢাকার বাইরে যাচ্ছি না, গ্রামে থাকি না, ঘরের ভিতর বাচ্চাদের বন্দি করে রাখে। এরকম একটা সবুজের মধ্যে নিয়ে এসে একটু আলো বাতাসে রাখা গেলে বাচ্চাদের মনটা কিছুক্ষণের জন্য একটু ফ্রেশ মনে হয়। একটা বছর ছুটি থাকে না, দেখা গেছে যে 2 ঈদেই এরকম ছুটি থাকে, আর এই ছুটি পেলেই আমরা চলে আসি এরকম নিরিবিলি জায়গায়। এটাই আর কি সবাইকে একসাথে করে, তো এই দিনটা একটু ঘোরা ফেরা, এটা না হইলে আসলে ওই ফিলটা পাওয়া যায় না। একটু গরম হলেও বাচ্চাদের আনন্দের কিছু, গরমটাকে ত্যাগ স্বীকার করতেই হবে। রাজধানীতে বিনোদনের সুযোগ সীমিত। আক্ষেপ থাকলেও ঈদের সময় হাতের কাছে যেটা আছে তাতেই আনন্দ খুঁজে ফিরছেন নগরবাসী। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। ঈদের টানা ছুটিতে দেশের পর্যটন স্পটগুলোয় বেড়েছে ভ্রমণ পিপাসুদের ভিড়। পরিবার পরিজন নিয়ে প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করছেন তারা। কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী, লাবণী, সুগন্ধ সহ বিভিন্ন পয়েন্টে সমুদ্র স্নানে মেতে ওঠেন পর্যটকরা। ভ্রমণ পিপাসুদের নিরাপত্তা নিশ্চিতে বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও। হোটেল মোটেলের মালিকরা বলছেন পর্যটকদের সংখ্যা বাড়লেও তা আশানুরূপ নয়, বুকিং 60% মতো। নাগরিক জীবনের ক্লান্তি দূর করতে পরিবার পরিজন, বন্ধু বান্ধব নিয়ে অনেকে ছুটেছেন 3 পার্বত্য জেলায়। খাগড়াছড়ির আলুটিলা, জেলা পরিষদ পার্ক, বান্দরবানের মেঘলা, নীলাচল, রাঙামাটির কাপ্তাই লেক, সাজেকে পর্যটকদের পদচারণা বেড়েছে। সিলেট, কুয়াকাটা সহ বিভিন্ন স্পটেও ভিড় বেড়েছে ভ্রমণ পিপাসুদের। রাতারাতি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পাশাপাশি এও দাবি করেন অতীতের তুলনায় দেশে আইন শৃঙ্খলার পরিস্থিতি অনেকটাই উন্নত। শক্ত হাতে দমন করা হয়েছে কোরবানি হাটের চাঁদাবাজি। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে কোনো স্বজনপ্রীতি কিংবা রাজনৈতিক প্রভাব চলবে না। সুপ্রিয় সাংবাদিক বন্ধুরা, আমি যে কথাটি বলছিলাম, শনিবার বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী। দিনটি উপলক্ষে 8 দিনের কর্মসূচি তুলে ধরতে নয়াপল্টনে সংবাদ সম্মেলন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যেখানে আর কোনো প্রশ্ন উঠতে পারে না। কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো সহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে যোগ দিবেন দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় রিজভী আহমেদ জানান, গণতান্ত্রিক ব্যবস্থায় কেউ যাতে ভুক্তভোগী না হয়, সরকার সেই অঙ্গীকার বাস্তবায়নে তৎপর। সরকারের যেগুলো ভুল হচ্ছে সেটা আপনারা ধরিয়ে দিতে পারেন, কিন্তু চক্রান্ত করা, ষড়যন্ত্র করা এবং নানাভাবে চক্রান্তের ইঙ্গিত দেওয়া, এইটা এদেশের মানুষ কখনোই এটাকে ভালোভাবে নেয়নি। রিজভী আহমেদ কথা বলেন ঈদ যাত্রা, কোরবানি হাট ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও। দাবি করেন অতীতের তুলনায় এবার সবকিছুই ছিল অনেকটাই সন্তোষজনক। দেখতে হবে যে আইনের শাসনটা বলবৎ আছে কিনা, অপরাধ করলে তার শাস্তি হচ্ছে কিনা। অনেক সময়ের যে আইন শৃঙ্খলার পরিস্থিতি আমি বলবো যে অনেক ভালো। এর আগে কিভাবে এই গরুর হাটগুলোতে চাঁদাবাজি এবং নানা ধরনের সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড হয়েছে, কিন্তু এবারে শক্ত হাতে সেগুলোকে দমন করা হয়েছে। ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী কার্যালয় উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিএনপি সরকার মেধা ও যোগ্যতার ভিত্তিতেই শিক্ষক নিয়োগ দিবে। আমার উপর অনেক চাপ সৃষ্টি হচ্ছে, আমি পলিটিক্যাল লোক, আমাদের ভাইস চ্যান্সেলরের উপর অনেক চাপ সৃষ্টি হচ্ছে যে একে নিতে হবে, ওকে নিতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, কিন্তু এখানে সেটা চলবে না, চলতে দেওয়া উচিত না। বেছে বেছে সবচাইতে শ্রেষ্ঠ শিক্ষকদের এখানে নিতে হবে। উত্তরাঞ্চলের এই বিদ্যাপীঠকে বিশ্বমানে উন্নতি করার অঙ্গীকার জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। হচ্ছে যে এই বিশ্ববিদ্যালয়ের একটা সেন্টার অফ এক্সেলেন্স হোক। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।
সাতক্ষীরার শ্যামনগরে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে গাছ চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার ঈশ্বরীপুর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বাড়ির পাশে গাছতলায় খেলা করছিল শারমিন। হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলে গাছ ভেঙে তার উপর পড়ে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শারমিনকে মৃত ঘোষণা করেন। এদিকে ঝড়ের তাণ্ডবে উপকূলীয় অঞ্চলে বহু ঘরের টিন উড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া ফরিদপুরের ভাঙ্গায় কালবৈশাখী ঝড়ের 4টি দোকান ভেঙে পড়েছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মৌলভীবাজারের কমলগঞ্জে তেলবাহী ট্রেনের লাইনচ্যুত ওয়াগনটি উদ্ধার করা হয়েছে। এতে 5.5 ঘন্টা পর সিলেটের সাথে সারা দেশে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। রেল কর্তৃপক্ষ জানায়, রাত 9টার দিকে ওয়াগনটি উদ্ধার করা হয়। এর আগে বিকেলে সিলেট আখাউড়া রেল লাইনের লাউছড়া উদ্যানে ওয়াগনটি লাইনচ্যুত হয়। সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। শ্রীমঙ্গল স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানান, সিলেট থেকে চট্টগ্রাম যাওয়ার পথে একটি ওয়াগনের 4টি চাকা লাইনচ্যুত হয়। এরপর উদ্ধারের কাজ শুরু করে রেল কর্তৃপক্ষ, তবে ওয়াগনটিতে কোনো তেল ছিল না। হাম ও উপসর্গে থামছেই না শিশু মৃত্যু। 24 ঘন্টায় প্রাণ গেছে আরও 10 জনের। এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন 9 জন, আরেকজন সিলেটে। 24 ঘন্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন 732 জন। রাজধানীর কিছু কিছু হাসপাতালে দেখা দিয়েছে আইসিইউ সংকটও। রাজধানীর জাতীয় শিশু হাসপাতালের বিশেষায়িত হাম ওয়ার্ডের 30টি সিটেই রোগী ভর্তি আছে। এদের কেউ কেউ চিকিৎসাধীন 24 দিনেরও বেশি, বাকিরা আছেন কমপক্ষে সপ্তাহখানেক। আইসিইউ এর 14টি সিটের 13টিতেই রোগী আছেন, বাকি একটিতে অক্সিজেন সরবরাহ না থাকায় ব্যবহার হচ্ছে না। তাই শিশু হাসপাতালে আসা নতুন রোগীদের রেফার করা হচ্ছে পাশের হাসপাতালে। যে উপসর্গটা হামের, ওইটা বাচ্চার ছিল, এই জন্য ওনাকে হামে ভর্তি ট্রান্সফার করা হয়েছে। ওখান থেকে আইসিইউতে নেওয়া হয়েছে। এখন বর্তমানে যেই হামটা, ওইটা পরবর্তী রিপোর্টে আসে নাই। হাম ধরা পড়লো, তারপর এখানে আসার পরে আরো অসুস্থ হয়ে গেছে। এখন আবারও বলতেছে যে আমাদের আইসিইউ লাগবে। এখন এই জায়গায় কোনো সিট খালি পাইতেছে না, কিন্তু খালি হইলে বলছে যে দিবে। ফরিদপুরের হাসপাতালে ভর্তি আছেন 129 জন রোগী। সিলেটে 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে 18 জন এসেছেন হাসপাতালে। বর্তমানে এই জেলায় ভর্তি রোগীর সংখ্যা 205 জন। এছাড়া বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগেও রয়েছে ভিড়। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে ভোগান্তিতে রোগী ও স্বজনরা। হাম ও উপসর্গের মৃত্যু না থামায় উদ্বেগ বাড়ছে অভিভাবকদের মাঝে। আরসিতে যোগাও অক্ষণই যোগাও, কারণ আরসি আমরা জোগাড় করতে পারি নাই। জোগাড় করে না করাতে আমার বড় ডাক্তার কাছে কইছি, আমার কথা এমনি পড়ে থাকবো, আমি কিছু করার নেই, আপনারা বাইরে দেখেন। 3টা রিপোর্ট খারাপ হয়েছে। একটা ব্লাডের কণিকা কম, আর 2টা হচ্ছে ব্লাডে জ্বর হইতে, নিউমোনিয়া হইতে ব্লাডে ইনফেকশন হয়ে গেছে। আর ফুডসাপ টেস্ট দিয়েছে, ফুডসাপ টেস্টে ইনফেকশন হয়ে গেছে। হাসপাতালে ভর্তি শিশুদের বেশিরভাগই শ্বাসকষ্ট ও ক্ষুধামন্দায় ভুগছে। উচ্চ জ্বর, সর্দি, কাশি, চোখ লাল ও পানি পড়া, মুখের ভেতর সাদা দাগ ও সারা শরীরে লালচে র্যাশ নিয়ে ভর্তি প্রায় সবাই। চিকিৎসকদের মতে অনেক ক্ষেত্রেই শরীরে র্যাশ আসার আগেই শিশুর অবস্থা গুরুতর হয়ে যাচ্ছে। হাম হয়েছে পরে আমরা দেরি করে না, এখানে আইসা ভর্তি হয়েছি। এখন আলহামদুলিল্লাহ ট্রিটমেন্টের পর আগে থেকে অনেকটা সুস্থ। র্যাশ উঠে একবার পুরো শরীর ভরে গেছে, তারপরে হসপিটালে নিয়ে আসছে। মার্চের শেষ দিক থেকে সারা দেশে বাড়ে হামের প্রকোপ। প্রতিদিনই আসছে মৃত্যুর খবর। তাই স্বাভাবিক হামের লক্ষণের পাশাপাশি খিঁচুনি সহ অন্যান্য উপসর্গ দেখা দিলেই দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। আরও বাড়তে পারে হামের প্রকোপ। শঙ্কার বিষয় হলো, এ নিয়ে কোনো আগাম সতর্কতাও নেই স্বাস্থ্য অধিদপ্তরের। নিজ নিজ জেলায় ভালো চিকিৎসা না পেয়ে বেশিরভাগই হচ্ছেন ঢাকামুখী। মার্চ থেকে শুরু হওয়া সংক্রমণে এখন পর্যন্ত 565 জনের প্রাণ গেছে, যাদের বেশিরভাগই শিশু। আক্রান্তের সংখ্যা কমপক্ষে 65,000। বিশেষজ্ঞরা বলছেন, পরপর 2 বছর হামের টিকা না দেয়ায় প্রতিরোধ ক্ষমতা কমেছে, তাই একাধিকবার হামে আক্রান্ত হওয়ার আশঙ্কা শিশুদের। এদিকে ঈদের এই ছুটিতে প্রায় 1.5 কোটি মানুষ রাজধানী ছেড়েছেন। এতে গোটা দেশেও সংক্রমণ ছড়ানোর শঙ্কা দেখা দিয়েছে। তাই মহামারী সতর্কতা জারি করা গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যেত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এখন ব্যক্তিগত সতর্কতা বেশি জরুরি। মহামারী ঘোষণা করা হলে এর অর্থ বরাদ্দ পাওয়া যেতে পারত। একটা জাতীয় একটা পরিকল্পনা, আপৎকালীন পরিকল্পনা তৈরি করা যেতে পারত, এবং এটা একটা জাতীয় নির্দেশিকা বানিয়ে সারা বাংলাদেশ জুড়ে যদি চিকিৎসক নার্সদের ট্রেনিং দেওয়া যেত, তাহলে এই যে ঢাকা কেন্দ্রিক যে আমাদের পুরো চিকিৎসাটা, সেটা ঢাকার বাইরেও হতে পারত।
বগুড়ার কাহালুতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন 3 তরুণ। সন্ধ্যা 7টার দিকে উপজেলার বীরকেদার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, একটি মোটরসাইকেলে করে বেপরোয়া গতিতে নওগাঁ থেকে বগুড়া যাচ্ছিলেন ওই 3 তরুণ। পথে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন 3 জন। ঘটনাস্থলেই প্রাণ হারান তারা। আহত অন্য মোটরসাইকেল চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত 2 দিনে মোটরসাইকেল দুর্ঘটনায় জেলায় অন্তত 6 জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে অন্তত 18 জন। রাজধানীর মগবাজারের আদ্দিন মেডিকেলে একই ওয়ার্ডে 6 নবজাতকের মৃত্যুর ঘটনার হাসপাতাল কর্তৃপক্ষের গুরুতর গাফিলতি পাওয়া গেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, কাল এই প্রতিবেদন দেয়া হবে। এই ঘটনার ছায়া তদন্তে আছে পুলিশ ও সিআইডি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে নমুনা সংগ্রহ করেছে সিআইডি। আরও জানাচ্ছেন রাব্বি সিদ্দিকী। রাজধানীর আদ্দিন হাসপাতালে গত বুধবার ভোরে অল্প সময়ের ব্যবধানে মারা যায় 6 নবজাতক। অস্বাভাবিক মৃত্যুর এই ঘটনায় দেশ জুড়ে দেখা দেয় প্রতিক্রিয়া। মৃত্যুর কারণ জানতে সেদিনই উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়। নির্দেশ দেওয়া হয় 72 ঘন্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার। এই ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামি করা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে। রমনার উপপুলিশ কমিশনার জানান, হাসপাতাল থেকে সংগ্রহ করা আলামত ধরেই চলছে তদন্ত। তৈরি করা হয়েছে ঘটনাস্থলের স্কেচ ম্যাপ। তদন্ত শুরু হয়েছে মাত্র, যেহেতু তদন্ত মাত্র শুরু হয়েছে, এখনো আমরা ওই পর্যন্ত আসলে পৌঁছানো আমাদের সম্ভাবনা। জানেন, আমরা সুযোগ পেয়েছি শুধুমাত্র গতকাল ঈদের দিন, আর তদন্ত কার্যক্রম চলমান। যদি কোনো কিছু পেয়ে যাই, সেটা যতটুকু আপনাদের সাথে শেয়ার করা সম্ভব হবে আমরা শেয়ার করব। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর গঠিত তদন্ত কমিটি হাসপাতালের নবজাতক ইউনিট পরিদর্শন করে প্রাথমিকভাবে গাফিলতি ও অনিয়মের তথ্য পেয়েছে। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, ওয়ার্ডের পরিবেশ, রোগী ব্যবস্থাপনা এবং সংক্রমণ নিয়ন্ত্রণ ব্যবস্থায় ঘাটতি ছিল। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জানান, হাসপাতালটির মানদণ্ড অনুসরণে ঘাটতি ছিল বলে প্রাথমিকভাবে মনে করছে তদন্ত কমিটি। শনিবার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। তদন্ত প্রতিবেদন আমাদের এখনো হাতে আসে নাই, কিন্তু তাদের কাজের গাফিলতি আছে, তাদের পোস্ট রুমটার স্ট্রাকচারের যে ত্রুটি আছে, এরকম রুমে কখনো পোস্ট অপারেটিভ ওয়ার্ড হতে পারে না। মৃত শিশুদের পরিবারগুলো বরাবরই অভিযোগ করছে হাসপাতালের অব্যবস্থাপনা ও চিকিৎসা ব্যবস্থার ত্রুটি নিয়ে। তবে এ বিষয়ে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। পবিত্র ঈদুল আজহার আনন্দকে উৎসবমুখর করে তুলতে যমুনা ফিউচার পার্কে শুরু হচ্ছে 3 দিনব্যাপী ঈদ ফিয়েস্তা। দেশের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান বিকাশ লিমিটেডের সৌজন্যে আয়োজিত এই উৎসব। প্রথম দিনের প্রধান আকর্ষণ ছিল লাইভ মিউজিক কনসার্ট। অন্যদিকে শিশু কিশোরদের আনন্দ দিতে ফিউচার ওয়ার্ল্ডে আয়োজন করা হয় আকর্ষণীয় ম্যাজিক শো ও বর্ণিল মাস্কট পারফরমেন্স। প্রথম দিন সকাল থেকেই পরিবার, পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে ভিড় করেন নানা বয়সী দর্শনার্থীরা। পরিবারের সাথে আনন্দঘন সময় কাটাতে এমন আয়োজনকে স্বাগত জানান আগত দর্শনার্থীরা। এই উৎসব চলবে ঈদের 4র্থ দিন পর্যন্ত। আমার ভালো লাগতেছে, আর আব্বু আমার সাথে আসছি, ওই স্লাইড উঠছি, ট্রাম্পলিন পার্কে উঠছি। আমরা আসছি ঘুরতে ফ্যামিলি নিয়ে, তো আলহামদুলিল্লাহ বেশ ভালো লাগতেছে। আমরা আপুরা মিলে আসলাম, আমরা অনেকগুলো রাইড উঠলাম, মিডর মেস নিউ স্টার্ট হয়েছে, এটাতে উঠলাম, ভালো লাগলো। বাচ্চাদের জন্য এটা আরামদায়ক। ঈদের ছুটিতে এখানে সময় কাটানোর জন্য একটা মনে হয়, মানে ইনডোর যেহেতু বেশ ভালোই। এরকম অ্যারেঞ্জমেন্ট আগে কোথাও দেখি নাই, সো দিস ইজ নিউ। এইখানে তো বাচ্চা যদি আমরা ছাইরেও দিই তো বাচ্চা হারায় যাওয়ার কোনো নাই, ভয় নাই। গাজায় যুদ্ধের সময় যৌন সহিংসতার অভিযোগে ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের আসন্ন বার্ষিক প্রতিবেদনে উঠে এসেছে আটক ফিলিস্তিনিদের ওপর যৌন নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের নানা তথ্য প্রমাণ। এই প্রতিবেদন প্রকাশের আগেই ক্ষোভে ফুঁসছে তেল আবিব। জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন অভিযোগ করেন, সংস্থাটি ইসরায়েল বিরোধী রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে। এমনকি গুতেরেস মহাসচিব থাকা পর্যন্ত তার কার্যালয়ের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ রাখার হুমকিও দেয় ইসরায়েল।
বড় কোনো চমক ছাড়াই বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার চূড়ান্ত দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। লিওনেল মেসির নেতৃত্বে কাতার বিশ্বকাপ জয়ী দলের উপর আস্থা রেখেছেন তিনি। লিও খেলবেন তার রেকর্ড ৬ষ্ঠ বিশ্বকাপে। তবে ২৬ সদস্যের স্কোয়াডে অভিজ্ঞ মার্কুস আকুনা এবং তরুণ মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানোর বাদ পড়া নিয়ে আসছে প্রশ্ন। ৩৬ বছরের খরা কাটিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। পূর্ণতা পায় লিওনেল মেসির শোকেস। ২০২২ তো তাই কোটি আর্জেন্টাইন ভক্তের কাছে এখনো বিশেষ কিছু। ৪ বছর পর আবারও ফিরেছে মহারণ। ব্রাজিল, স্পেন, পর্তুগালের মতো দলগুলো স্কোয়াড ঘোষণা করলেও সময় নিচ্ছিলেন মাস্টারমাইন্ড স্কালোনি। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। Necesito que esto llegue con toda la fuerza de los argentinos. সব শঙ্কা সংশয় উড়িয়ে দিয়ে আবারও মাঠের লড়াইয়ে নামছেন লিওনেল মেসি। মহাতারকা এবার পা রাখছেন রেকর্ড ৬ষ্ঠ বিশ্বকাপে। ১৯৮টি আন্তর্জাতিক ম্যাচ আর ১১৬টি গোলের অবিশ্বাস্য পরিসংখ্যান পেছনে ফেলে শুধুই ফুটবল জাদু দেখাতে তিনি আবারও পড়ছেন অধিনায়কের আর্মব্যান্ড। কোটি ভক্তের প্রার্থনা আর ভালোবাসার শেষ আশ্রয়স্থল এখন শুধুই এই বা পায়ের জাদুকর। দলে নেই কোনো বড় চমক, নেই কোনো নাটকীয়তা, তবে যা আছে তাতেই কাঁপছে ফুটবল বিশ্ব। ২৬ সদস্যের স্কোয়াডে স্কালোনি ভরসা রেখেছেন তার চেনা দুর্গের উপরই। কাতার জয়ের নায়ক এমিলিয়ানো মার্টিনেজ, এনজো, ম্যাকএলিস্টার আর রোমেরোদের নিয়ে দলটা যেন এক নিরেট দেয়াল। তবে চমক নেই বললেও বাদ পড়েছেন রিয়াল মাদ্রিদের তরুণ তুর্কি ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো এবং অভিজ্ঞ লেফটব্যাক মার্কাস আকুনা। রিভার প্লেটে নিয়মিত না খেলাই কাল হয়ে দাঁড়িয়েছে আকুনার জন্য। কিন্তু রক্ষণভাগের বিকল্প কই? দলে নেই কোনো স্বীকৃত দ্বিতীয় লেফট ব্যাক। মেদিনা এবং মিডফিল্ডার বার্কোকে দিয়ে এই শূন্যতা পূরণের এক বড় জুয়া খেলছেন স্কালোনি। তবে মিডফিল্ডে ফিরেছেন চোটের কারণে কাতার মিস করা লো সেলসো। আর আক্রমণ ভাগে ধার বাড়াতে তরুণ নিকো পাজের পাশাপাশি রাখা হয়েছে ফরওয়ার্ড হোসে লোপেসকে। তবে এই আর্জেন্টিনা দলে বড় একটা হাহাকারের নাম আনহেল ডি মারিয়া। গুরুত্বপূর্ণ ম্যাচে দলের সেই ত্রাতা এবার নেই। তার অভাব পূরণ করবে কে? ১৭ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে চ্যাম্পিয়নদের শিরোপা ধরে রাখার মিশন। ডি মারিয়াহীন স্কালোনির এই দল কি পারবে মেসির হাতে ক্যারিয়ারের শেষ সোনালী ট্রফিটা তুলে দিতে? রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।